আমাদের জনগণের ভোগান্তি বুঝে একদম সঠিকভাবে জনগণের ভোগান্তি কমানোর জন্য এই ধরনের যত সব কিছু আমাদের ক্যাবিনেটে বলেন পার্লামেন্টে বলেন চলে আসছে বা নিয়ে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাদক চিন্তক যেটা পুলিশ ধরে ছেড়ে এখন পুলিশেরও তো লিমিটেশন আছে, তো এই লিমিটেশনটা মানে তার যে হাত বাঁধা এটা আরও যেন তার হাত শক্তিশালী হয় তার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন ইতিমধ্যে ক্যাবিনেটের ডিসিশন হয়ে গেছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে যে এইসব ক্রাইমসের জন্য আরও স্ট্রিক্টার পানিশমেন্ট আপ টু 10 ইয়ার্স এগুলোর জন্য সাজা প্রাপ্ত হতে পারে। দেখলাম যে সরাসরি প্রশ্ন করা এবং উত্তর নেওয়া এই প্রথম আমার জীবনে আমি প্রথম পেলাম। ধন্যবাদ আমাদের অভিভাবক দিকে। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমি নূরজাহানের বাসী, আমি নূরজাহানের বাড়ি মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমাদের এলাকার 3টা সমস্যার কথা আপনাকে বলেছিলাম, গ্যাস, সোয়ারেজ বিল, নিরাপত্তা। আমি গ্যাস সংখ্যা আগে বলতে চাচ্ছি, আমি গ্যাসে এবিএম মিজানুর রহমান সাহেব যে কথাটা বলে গেছিলেন গ্যাস স্বাভাবিক, আমি ওনার কথার সাথে আমি বলতে চাই গ্যাস মোটেই স্বাভাবিক নয়। গ্যাস 6টার সময় যায়, রাত 12টার সময় আসে, 12টা থেকে রাত 6টা ভোর 6টা পর্যন্ত আমরা গ্যাস পাই, তাও অল্প অল্প, একটা পরোটাও ভাজা যায় না। কিন্তু উনি বলে গেলেন যে 2-1 দিন অস্বাভাবিক ছিল আর স্বাভাবিক ছিল, গ্যাস একদম স্বাভাবিক নয়। আর একটা কথা বলতে আমি সঙ্গে বলছি, আমাদের লাইনে গ্যাস লাইনটা 50 বছর আগের পাইপ 3-4 পাইপ দেওয়া, এই পাইপগুলা ছিদ্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গ্যাস বিভিন্নভাবে চলে যায়। আমরা এই ব্যাপারে আবেদন করার পরে আমাদের কোনো সুরা হয় না। ইতিমধ্যে আপনার দপ্তরে আমি আবেদন করছি, আবেদন জমা আছে আপনার কাছে, আপনার প্রিয় হয়তো আপনার নজরে নেবে। 2 নম্বর হলো সোয়ারেজ বিল। আমরা নূরজাহানের বাসী 2 প্রকারের বিল দেয়। সিটি কর্পোরেশন কর্তৃক আমাদের সোয়ারেজ লাইন আছে, তাদেরকে আমরা সোয়ারেজ বিল দিই। ওয়াসা নামক এক সংস্থা, ওনারা আমাদেরকে ওয়াসার সোয়ারেজ বিল ধরে দেয়। পানির বিল 5,000 হইলে সোয়ারেজ বিল 5,000, ডাইরেক্ট 10,000 ধরে দেয়। এটা আপনাকে আমরা বলেছিলাম, আপনি বলছেন এটা আমি সমাধান করে দেবো। 3 নম্বর হলো নিরাপত্তার বিষয়টা। অবাক হয়ে যাবেন, টেলিফোনে তার পর্যন্ত চুরি করে, টেলিফোনের তার, এসি টেলিফোন, মানে এমন কি নাই যে চুরি হচ্ছে না। আর অতীতে আমরা দেখছি পুলিশ পাহারা দিত, এখন কিন্তু সেই গাড়িগুলো পাহারা দেয় না। আমাদের নাইট ডিউটির ব্যবস্থাও নাই, সুব্যবস্থাও নাই, এবং পুলিশ প্রবাহ নাই, যার জন্য ওরা 12টা পরে নেমে যায়, ভোর 4টা পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া যায়। 12টা থেকে ভোর 4টার মধ্যে তারা এই কাজগুলো করে। কিন্তু যে কথা বললেন আমার ভাইজান, যে আমরা সাহস করে এগিয়ে যাই না, আমাদের দুর্বলতা এটাই, সাহস করে এগিয়ে গেলে এই সমস্যাটা থাকতো না। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে সংস্থারা যারা আসছেন, আপনারা আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছেন, আমরা সুন্দর মতো শুনছি, এসি রুমের মধ্যে বসে আপনার বক্তব্য দিয়ে দিয়েছেন, আমরাও শুনছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা তা পাচ্ছি না। এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে এবং এর সুরা আশা করে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি গ্যাস সম্বন্ধে বলেছেন, গ্যাসের সমস্যা আমাদের পুরো বাংলাদেশে আছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যন্ত আলোচনা করেছেন এবং বলেছেন। তবে ইতিমধ্যে আমরা দায়িত্ব নিয়ে যেটা করতে চেষ্টা করছি, এবং দরকার হলে আগামী সপ্তাহের ভেতরে আমার দপ্তর থেকে পিছনে আপনারা দেখবেন একটা টেবিলে আরশ সাহেব নামে একজন আছেন আমার দপ্তর থেকে, আপনার ভারপ্রাপ্ত, উনি এগুলো সব নোট করছেন। ওনার কাছে যে আপনার নাম্বার, ফোন নাম্বার দিয়ে আসবেন জামাল উদ্দিন ভাই। আমরা যেটা চেক করবো, এখানে আমি একটু বলে নিই, গ্যাস সাপ্লাই ইতিমধ্যে অফিসিয়াল যেই জায়গায় যতখানি সাপ্লাই হবার কথা, এগেন সব জায়গায় ফুল দিতে পারবো না, আমাদের ওই গ্যাসটা নাই। আমরা এখন গ্যাস খোঁজাতে যাচ্ছি, আগামী 1-1.5 বছরের ভেতরে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গ্যাস পেতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত যেখানে যতখানি বরাদ্দ দেয়া ততখানি আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা সেইটার আমরা তিতাসের সাথে চেক করে দরকার আগামী সপ্তাহের ভিতরে আপনাদেরকে জানাবো। আর পাইপেরটা আমরা ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানে যে আজকের কথা না, আমি 3 মাস আগের কথা বলছি, তিতাসের সাথে আমরা কথা বলেছি যে তারা আগামী দিনগুলোতে একটা বড় পাইপলাইন, এটা বড় প্রজেক্ট, এটা কিভাবে করা যায় সেটার প্রজেক্ট নিয়ে তারা আলোচনা করছেন। আজকে যেহেতু আপনি উত্থাপন করেছেন, এই বাজেট মাসে আমাদের পার্লামেন্টে আলোচনা অনেক বেশি,
এরপর বাজেট মাসটা শেষ হওয়ার সাথে সাথে জুলাই শুরুতেই দরকার হলে আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সাথে বসবো যে আমাদের এই গ্রিডের এই পাইপগুলো বদলানোর জন্য কি করা যেতে পারে। এটাও গেল আপনার গ্যাসের। সিওয়েজ বিল, আজকে কয়েকটা প্রতিষ্ঠান এখানে উপস্থিত নেই, তাদের নিজেদের প্রোগ্রাম চলছে, ফায়ার সার্ভিস, ট্রাফিকেরও প্রোগ্রাম চলছে, তবুও ডিএমপি ট্রাফিক থেকে এসছেন, ওয়াসারও ওদের নিজেদের প্রোগ্রাম চলছে, এর জন্য অনেকে আসতে পারেননি। তবে আমরা ডিএনসিসি এবং ওয়াসাকে নিয়ে ইতিমধ্যে, যেহেতু ডিএনসিসির কর্মকর্তা এখানে আছেন, ওনার সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে, ডিএনসিসি ওয়াসাকে নিয়ে আমরা আলাদা করে বসবো যে আপনাদের এই জিনিসগুলো কেন হচ্ছে, এটার সমাধান কি হতে পারে। ইনশাআল্লাহ জুন মাসের যে আমাদের টাউন হলে আমরা বসলাম, জুলাই মাসের টাউন হলে এটার উত্তর আপনার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সিকিউরিটির ব্যাপারটা আসি। সিকিউরিটির ব্যাপারে আমরা টহল বাড়াতে চেষ্টা করছি, কিন্তু টহল বাড়ানোর জন্য আমাদের আপনাদের সহযোগিতা দরকার। এটা নিয়ে আগামী টাউন হলের আগেই আমরা আরো বড় আলোচনা করব। আসলে অনেক উন্নত হয়েছে সিকিউরিটি, কিন্তু আরো অনেক বেশি উন্নত হওয়া দরকার। আজকে আলোচনার প্রথমেই আমি বলে নিলাম যে আমার এক ভাই, আমার সহকর্মী, উনি এখন আক্রমণের শিকার হয়ে হাসপাতালে আছেন, যার জন্য আমার বারবার ফোন দিতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, হাসপাতালে। সো সবকিছু যে যত ভালো হতে পারতো তত ভালো নাই। এই জায়গায় আমাদের প্রশাসনের ভাইয়েরা দুটো কথা বলেছেন। হ্যাঁ, 1860 সালের পিনাল কোডের অধীনে সেলফ ডিফেন্স আমাদের আছে, যে যদি আর কোনো উপায় না থাকে, অন্য কারো কাছে সহযোগিতা চাওয়ার মতো আপনি অবস্থায় না থাকেন, তখন আপনি নিজের প্রতিরক্ষায় যা কিছু প্রয়োজন করতে পারেন। তবে আমরা এই জায়গায় যাইতে চাই না, আমরা এমন জায়গায় যাইতে চাই না যেখানে সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কিন্তু যেই জিনিসটা, কিন্তু একটা জিনিস আপনারাও চেষ্টা করবেন, আমি বলি না আপনারা করবেন, আপনারাও চেষ্টা করবেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের পাশে দাঁড়ানো, তাদেরকে কতখানি সহযোগিতা করা যেতে পারে। আমরা কমিউনিটি পুলিশিং এর একটা ব্যবস্থা করতে চাই, এবং কমিউনিটি পুলিশিং এর জন্য আদাবর থানা, মোহাম্মদপুর থানার আন্ডারে খুব শীঘ্রই আমরা কমিটিও দিব। এই কমিটিতে কোনো ধরনের আগ্রাসী বা এই ধরনের, এগেন আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলছি না, কিন্তু এর বাইরে কোনো ধরনের আগ্রাসন, চাঁদাবাজির সাথে জড়িত এরকম কেউ এগুলাতে থাকবে না। এলাকার দায়িত্ব যারা নিতে পারে তারা থাকবে, এবং যারা বিগত দিনগুলোতে কোনো ধরনের স্বৈরাচারী বা কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না তারা থাকবে। আমরা এলাকার মুরব্বীদের দেখতে চাই, সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব, কিন্তু তারপর আমরা তরুণদের, আমাদের তরুণদের সহযোগী হিসাবে ডেপুটাইজ করে নামাতে চাই। এগুলো আলোচনায় আমরা আছি, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আস্তে আস্তে এগুলো ঠিক করার আমরা কাজ করছি। আমি 6 নম্বরের শেষের দিকে জনতার কনভেনার। আমি গত পরশুদিনকেও 6 নম্বর রোডের এবং সেক্ষেত্রে সমস্ত রাস্তাঘাট আমি দেখছি উন্নয়ন হচ্ছে এবং ঢালাই হচ্ছে, যেটা নির্বাহী প্রকৌশলী মহোদয় বলে গেলেন। অতি দুঃখের সাথে বলছি যে আমার যে জমতার টাওয়ার 10 তলা বিল্ডিং, ওখানে 3টে 10 তলা বিল্ডিং আছে, ওই রাস্তাটা এখনো কাঁচা। কেন বিগত সময় এই রাস্তাটা ঢুকানো হলো না, কি কারণে হলো না আমি জানি না স্যার। এবং আমরা এখনো এখানের সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মহোদয়ের কাছে নলেজে আছে স্যার। আমরা এখন প্রক্রিয়া নিচ্ছি আপনার দপ্তরে, অর্থাৎ আপনার কাছে একটা দরখাস্ত করেছি। আমরা 3টে বিল্ডিং নিয়ে আপনার সুপারিশের অপেক্ষায় আছে স্যার। সেই দরখাস্তটা হয়তো আপনার কাছে পৌঁছে যাবে। আমি বিনীত অনুরোধ করব, নির্বাহী প্রকৌশলী এখানে বসা আছে, আপনি এ ব্যাপারে একটা ব্যবস্থা নেবেন। আরেকটা সেটা হলো 7 নম্বর রোডের মাথায় একটা ব্রিজ আছে স্যার। এই ব্রিজের এখানে আমরা সন্ধ্যের সময় যাতে ভয় পাই। আগে অনেক পুলিশ টল দিত, আমাদের সাহস ছিল। ইদানিং কোনো পুলিশ এখানে আসেন না, অতএব আমরা ওদিকেও যাই না স্যার। ওখানে একটা ক্রাইম জায়গা 7 নম্বর ব্রিজের ওখানে। আমার এই দুটো পয়েন্ট স্যার আপনি দেখবেন। একটা হলো কাঁচা রাস্তা, মোহাম্মদপুরে কোথাও কোনো কাঁচা রাস্তা নেই 6 নম্বর রোডে, একমাত্র আমার বিল্ডিং এর সামনে স্যার এই কাঁচা রাস্তা। এখানে অনেক পুলিশ অফিসার রিটায়ার্ড থাকে, অনেক সচিব মহোদয় থাকে, আমরা যারা থাকি কাঁচা রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এই রাস্তাটা স্যার দরখাস্ত আপনার কাছে আছে বা পৌঁছে যাবে স্যার। আমার নির্বাহী প্রকৌশলী মহোদয় এখানে আছেন স্যার, কারণ এই সরকার। অসংখ্য ধন্যবাদ আয়ুব হোসেন ভাই। ইতিমধ্যে আপনার আবেদনটি আমার হাতে এসেছে 6 নম্বর রোডে, এবং আপনার ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তকে ফরওয়ার্ড করে দিলে এই রাস্তার কাজ যত শীঘ্রই সম্ভব শুরু হয়ে যাবে। এবং এটা আর আপনি ওই যে 7 নম্বর রোডের বিল্ডিং এর কথা বললেন, আদাবরদানার দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনি একটু নোট করে নেন। এই বিল্ডিংটা আপনি এই জায়গাটায় আপনি চেক করবেন এবং আমাকে একটা রিপোর্ট প্রদান করবেন। বিশেষ করে বসিলা এবং ওই দিকগুলোতে
এবং আমার 30 নম্বর ওই আদাবর ওয়ার্ডেরও পিছের দিকে অনেক জায়গা আছে যেখানে হ্যান্ডওভার করা হয় নাই এলাকার রাস্তাগুলো সিটি কর্পোরেশনকে। কাঁচা রাস্তা নিয়ে আমরা কমপ্লেন করি, কিন্তু হ্যান্ডওভারের সময় আমরা ঠিকভাবে হ্যান্ডওভার করি না। তো সেই জায়গায় আমাদের একটু নজর রাখতে হবে, সেই কাজগুলো আপনারা একটু ঠিকভাবে করবেন। আমার নাম রুবিয়া ইয়াসমিন, ঢাকা দাম মোহাম্মদপুর। ববি হাজার স্যারের কাছে আমার একটা অনুরোধ ছিল, আমার এলাকায় অনেক গরিব শিশু, তাদের যে বলছিলাম একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা, আমাকে এখানে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আপনারা এলাকা হিসাবে একটা আবেদন দেন, তারপর থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে দিয়ে আমি এলাকাটা চেক করিয়ে স্কুলের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারবো, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। নাম বাহাউদ্দিন, আমি তাজমহল রোড পূর্ব দিকে থাকি। আমাদের যে জোনাল যে চিফ আছে ওনার সঙ্গে আমার কমিউনিকেট করা হয়েছে স্ট্রিট লাইটের ব্যাপারে, এবং উনি খুব র্যাপিডলি এটা রেসপন্স করছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমার যে জিনিসটা থাকবে এটা যেন আমাদের মানে প্রশ্ন করা না লাগে, ওনাকে কমিউনিকেট করা না লাগে। সারাউন্ডিং একটা যদি স্ট্রিট লাইটগুলো ঠিক মতো পারফর্ম করছে কিনা, এটা যদি একটা ইন্সপেকশন টিম থাকে, যে জিনিসগুলো যেহেতু মোহাম্মদপুর একটা সেন্সিটিভ এরিয়া, এই জিনিসগুলোর জন্য ওনারা যেন চেক করে, যাতে চেক করে অটোমেটিক যেন এটা রিপেয়ার হয়, একটা জনগণ যেন কথা না বলে। আর সিকিউরিটির ব্যাপারটা একটু দেখবেন, বিশেষ করে মোহাম্মদপুর তাজমহল রোডের পূর্ব সাইডটা, এই ব্যাপারগুলো আপনারা একটু দেখবেন। আর তাজমহল রোডের যে আমাদের তাজমহল রোড মিনার মসজিদের যে মাঠটা, এটা স্পোর্টসের ব্যাপারে আপনার একটা কমিটমেন্ট ছিল, আমি সেই জিনিসটা জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন এমপি সাহেবের কাছে, আমাদের মোহাম্মদপুর মডেল স্কুল যেটা রেসিডেন্সিয়ালের পাশে, ওইটার যে একটা ময়লা ওয়েস্টের যে ড্যাম, একটা স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করেছিল যে এটাকে রিমুভ করার জন্য বাচ্চাদের যাতায়াতের সমস্যা হয়, চলাচল করা যায় না। আপনি বলেছিলেন মে মাসের 7 তারিখের ভিতরে ওইটা রিমুভ করা হবে, কিন্তু আনটিল না ওইটা রিমুভ হয় নাই। তো এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর ওর কথার ব্যাখ্যা ভুল দেওয়া একটু মুশকিল, কারণ মোহাম্মদপুর মডেল স্কুলের পাশে ময়লা সরবে 5ই মার্চের ভিতরে বা 5ই মের ভিতরে, এরকম তারিখ নির্ণয় করে দেওয়ার জায়গায় আমি নাই। আমার কোনো বক্তব্যে আমি চেষ্টা করি এই ধরনের কথা বলতে যেটা মানে আমি করে দিতে পারবো না। যেটা আমি বলতে পারি যে যত শীঘ্রই সম্ভব এটার ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি, যেটা ইতিমধ্যে আমরা করছি। এবং আপনার সিটি কর্পোরেশন যারা ময়লার দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে এটা নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। প্রবলেমটা হলো ওনাদের এটার জন্য ময়লার জন্য স্পেসিফিক জায়গা দরকার। ওই মডেল স্কুলের কর্তৃপক্ষ সহ আরও এলাকাবাসীদের সাথে আমরা আলোচনা করেছি, পাশেই জেনেভা ক্যাম্প, ময়লা রাখার অন্য কোনো জায়গা না দেয়া পর্যন্ত এটা তারা সরাতে পারছে না। ওটা আলোচনায় আছে, যেই মুহূর্তে পাবো সিটি কর্পোরেশন আমাকে মানে আশ্বস্ত করেছে যে আমি তাদেরকে জায়গা দিতে পারলেই তারা সরানোর ব্যবস্থা করবে। এখানে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমরা সকলে মিলে তাদেরকে জায়গা এই পর্যন্ত দিতে পারিনি। সেই জায়গায় যদি আপনারাও একটু দায়িত্ব নিয়ে আমার কাছে এগিয়ে আসতে পারেন তাহলে এটা হবে, এবং তখন সিটি কর্পোরেশন আমাদেরকে একটা তারিখ দিবে যে স্যার এত তারিখের মধ্যে আমরা সরাই দিব। তখন আপনাদেরকে আমি বললে কি বলবো, আমি বলবো সিটি কর্পোরেশন বলেছে 5ই জুলাই বা হোয়াট এভার সিটি কর্পোরেশন, কারণ আমি তো বলতে পারি না ভাই, কাজটা তো আমি করবো না, সিটি কর্পোরেশন করবে। একই সাথে মিনার মসজিদের সাথে যে মাঠটা আছে সেটা নিয়ে আলোচনা এসেছিল এবং বলা হয়েছিল, আমার মনে আছে পরিষ্কার, এত বুড়াও হই নাই, মাত্র 52 বছর বয়স ভাই, এত বুড়াও হই নাই যে ভুলে যাব। আমার মনে আছে পরিষ্কার, আপনারাই বলেছিলেন কেউ না কেউ, আপনি বলেছেন কি আমার মনে নেই, বলেছিল স্পোর্টস একাডেমির কথা। আমি তখন পরিষ্কার মনে আছে বক্তব্যে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রমিস করেছেন যে এলাকায় এলাকায় মাঠ আর পার্ক হবে, এবং যেহেতু এলাকায় এলাকায় মাঠ আর পার্কের প্রমিস মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তখন মাঠের ব্যাপারে বা স্পোর্টস একাডেমির ব্যাপারে মাঠ যেহেতু তখন সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব চলে আসবে, আমরাও সহযোগিতা করব। এবং সেই জায়গায় মাঠে স্পোর্টস একাডেমি মাঠটা যদি ঠিকভাবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে স্পোর্টস একাডেমি করতে চাই, তাহলে আমি এলাকাবাসী যদি করতে চায়, কোনো আবেদন কিন্তু আমি এখন অফিসিয়ালি পাই নাই, তখন আমি স্পোর্টস মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এবং তখন বলেছিলাম যে যদি আমরা সরকারে আসি তখন আমি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করব যেন এটা করা যেতে পারে। তো আজকে যদি আপনারা আবেদনটা দেন, আমার কথা এখন ওই জায়গায় আছে, ইনশাআল্লাহ তখন ক্রীড়া মন্ত্রণালয়কে নিয়ে আমরা কাজ করা শুরু করবো। এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও একজন সজ্জন ব্যক্তি আছেন যিনি নিজে বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড় ছিলেন, টিম ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন। সো আই এম শিওর আমরা এটা করতে হয়তো সক্ষম হব। স্ট্রিট লাইটের আলোচনাটা এটা বারবার করে আমরা চেষ্টা করছি, সিটি কর্পোরেশন অনেক জায়গায় হয়েছে, তাজমহল রোডটা স্পেসিফিক আমি বলতে পারছি না, অনেক জায়গায় হয়েছে, লাগিয়েছে, 1 সপ্তাহের ভিতরে চুরি হয়ে গেছে। এই জায়গাগুলোতে এগেন ওই যে আমাদের কমিউনাল পুলিশিংটা একটু দরকার, এই জায়গাটা বৃদ্ধি করতে হবে। এইটা নিয়ে ওই যে যেটা বললাম যে নতুন কমিটি করে আমরা হয়তো সামনে আসবো। আমি চেষ্টা করব, এডিসি জুয়েল সাহেব, এটা আপনাকে আমি একটু দায়িত্ব দিচ্ছি যে আগামী মাসের এই যে টাউন হল মিটিং এর আগেই যেন এই জিনিসগুলোর
প্রস্তুতিগুলো আমরা শেষ করে ফেলতে পারি। ঈদের কাজ সব হয়ে গেছে, কমিউনাল পুলিশ নেমে গেছে, বা বেসিক প্রস্তুতিগুলো করে আমরা যেন তাদের সামনে অ্যানাউন্স করতে পারি আগামী মাসের টাউন হলের আগে। জি, আমি মুকুল আহমেদ, আমি থাকি জনতা হাউজিং আদাবরে। তো এটা আমি নিজেও আসলে ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। আমার এক্স থেকে টাকা নিয়েছিল। আমার ব্যক্তিগত মোহাম্মদপুর থানাকে নিয়ে অভিজ্ঞতা আছে। যেহেতু আমাদের মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজ, এরা কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে আমি দেখেছি ধরার পরে বিভিন্নভাবে বের হয়ে যায়। তা আমি আজকে সবরের উপস্থিতি বলি, এই ক্ষেত্রে যদি হয় মোহাম্মদপুর, আদাবর এবং বসিলা 3টা জায়গায় যদি ম্যাজিস্ট্রেট কোর্ট বসানো হয়, যখনই পুলিশ গ্রেপ্তার করলো, ওই ম্যাজিস্ট্রেট কোর্টে যদি যাওয়া হয়, সাথে সাথে যদি সাজা দিয়ে এদেরকে জেলখানায় পাঠানো যায়, তার মধ্যে এই একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে কিশোর গ্যাং বা মাদকের ক্ষেত্রে যেটি হয়, তা আমি সবাইকে এই রিকোয়েস্ট করবো কর্তৃপক্ষকে যে যদি একটা মোহাম্মদপুরে একটি নোটিশ জারি করে, অর্থাৎ যারা মাদক কারবারি এবং মাদকাসক্ত 2 রকম তো আছে, তো তাদের বিষয়ে যদি গার্ডিয়ানদের অ্যাওয়ারনেসের জন্য এটা নোটিশ দেওয়া হয় যে গোপনীয় নাম্বারের মাধ্যমে তাদের ছেলে সন্তানদের যদি তারা জানে তারা মাদকাসক্ত বা মাদক কারবারি জড়িত, তাদের তথ্যটা যদি সংগ্রহ করে এরকম একটা নোটিশ জারি করে, যদি কেউ মাদকাসক্ত ব্যক্তি গ্রেপ্তার হয় তাকে যদি রিহেব সেন্টারের মাধ্যমে একটা সুস্থ জীবনে ফেরায় নেওয়ার চেষ্টা করা যায়, অবশ্যই এটি ভালো উদ্যোগ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। মাদক হোক, চিন্তার, যেটা পুলিশ ধরে ছেড়ে দেয়। এখন পুলিশেরও তো লিমিটেশন আছে, তো এই লিমিটেশনটা মানে তার যে হাত বাঁধা, এটা আরো যেন তার হাত শক্তিশালী হয়, তার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন ইতিমধ্যে ক্যাবিনেটের ডিসিশন হয়ে গেছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে যে এইসব ক্রাইমসের জন্য আরো স্ট্রিক্টার পানিশমেন্ট। বিগত দিনগুলোতে 3 মাস সাজা, এর বেশি ছিল না, 3 মাস পর তারা বেরিয়ে যেত। সো এখন মাদক, ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের ক্রাইমসের জন্য ইতিমধ্যে ক্যাবিনেটে, আমি ক্যাবিনেটে বসি বলে আপনাদেরকে এটা জানাতে পারছি, ইতিমধ্যে ক্যাবিনেটে অনুমোদন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা আইন হিসাবে পার্লামেন্টে আসবে যে আপ টু 10 ইয়ার্স এগুলোর জন্য সাজা প্রাপ্ত হতে পারে। এবং এখানে মানে আমাদের জনগণের ভোগান্তি বুঝে একদম সঠিকভাবে জনগণের জন্য, জনগণের ভোগান্তি কমানোর জন্য এই ধরনের যত সব কিছু আমাদের ক্যাবিনেটে বলেন, পার্লামেন্টে বলেন চলে আসছে বা নিয়ে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো ওনার জন্য একটা হাততালি এলাকাবাসীর পক্ষ থেকে নিশ্চয়ই। তো খুব শীঘ্রই এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ যে আপনাদের আর এই দুশ্চিন্তা করতে হবে না, আমার পুলিশ ভাইদের এই দুশ্চিন্তা করতে হবে না যে ভাই কষ্ট করে ধরে নিয়ে যাচ্ছি, 3 মাসের মধ্যে ও তো আবার রাস্তায় চলে আসবে, এটা আর আসবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পপি টিকলি, আমার এলাকা হচ্ছে 40 ফিট, মোহাম্মদপুর বসিলা রোডে। আমাদের 40 ফিটে একটা খাল আছে, 40 ফিট ঢুকতেই পাশে একটা খাল আছে। ওই খালটা প্রচণ্ড নোংরা, এবং ওই খালে আমরা যেই বাসাটায় ছিলাম ফিউচার হাউজিং, তো ওইখানে দেখতাম যে খালের পাশে কিশোর গ্যাংরা বড় বড় চাপাতি, রামদা এগুলো পুঁতে রাখতো। তো আমরা তো ভয়ে কখনো বলতে পারতাম না, এবং আমাদের বাড়ির পিছনেই দেখতাম যে ও ড্রাগস নিচ্ছে, কিন্তু এখানে আসলে বলার সাহস ছিল না, কারণ আমরা বলবো বা, এবং ড্রাগস ওরা বিক্রিও করতো আমাদের আশেপাশে এবং সবাই জানতো এলাকার, কিন্তু কেউ সাহস করে বলতো না। তো এরকম একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা কিশোর গ্যাং হয়, ছোট থেকেই তো ওরা ড্রাগসে অ্যাডিক্টেড হয়। তো আমাদের ওই সাইডটাতে ছোট ছোট বাচ্চারা, একদম অনেক দরিদ্র বাচ্চারা, ওরা কিন্তু আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছে। তো ওদেরকে কিভাবে শুধরানো যায় বা ওদেরকে কিভাবে একটা ভালো লাইফে দেয়া যায়, সেটার কি কোনো চেষ্টা নেওয়া হবে কিনা, এটা আমার প্রশ্ন। আর একটা অনুরোধ ছিল আমার, সেটা হচ্ছে আমাদের এই সাইডটাতে 40 ফিট বা এদিকে আমি যেটা দেখি যে অনেক অনেক গাছ আছে এখন পর্যন্ত, কিন্তু এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে প্রতিনিয়ত, যার যখন মন চাচ্ছে গাছ কাটা হচ্ছে। তো আমাদের গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি আছে। তো আমাদের ওই সাইডটাতে যারা থাকে তারা জানে এই গাছগুলো কেটে ফেলার কারণে পাখিগুলো কিন্তু তাদের বাসস্থান হারাচ্ছে। তো এই দিকে আমার মনে হয় যে একটু যদি দৃষ্টি দিতেন। আর একটা বিশেষ ধন্যবাদ দিব, সেটা হচ্ছে অনেক মশা ছিল আমাদের এলাকায়। আমরা ওই সাইডটাতে যারা থাকতাম তারা মনে হয় দিন রাত ঘুমাতেই পারতো না মশার যন্ত্রণায়। তো আমি দেখেছি যে ফেব্রুয়ারির পর থেকে মশা একদমই নাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ধন্যবাদ সবাইকে। খালগুলোর বেহাল অবস্থা এবং এই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে নোংরা পচা, যেখানে সাধারণ জনগণ কম যায়, সেই জায়গাগুলোতে ক্রাইম ইনফেস্টেশন বেশি হয়ে যায়। এটা সব জায়গায় তাই হয়। তো
তো এই জায়গাগুলোতে আমাদের পুলিশ প্রশাসন যেমন চেষ্টা করছে, আগামী দিনগুলোতে যখন আমরা কমিউনিটি পুলিশিং আনবো, ইতিমধ্যে আমরা অ্যানাউন্স করেছি যে ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই দুই বড় বড় প্রতিষ্ঠানের অবদানে বিশাল আকারে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে আমাদের বৃহত্তর মোহাম্মদপুর এলাকায়, ঢাকা 13 এলাকায় 750-এর উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। তো সিসিটিভি ক্যামেরা লাগালেই শুধু হবে না, বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমি নিজেই কয়েকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, পরের দিন 48 ঘন্টার মধ্যে চুরি হয়ে গেছে ওই সিসিটিভি ক্যামেরা। তো এই জায়গায় কমিউনিটি পুলিশিং এর দরকার আছে। আমরা 750 সিসিটিভি ক্যামেরা লাগালাম সরকারের পক্ষ থেকে, দুই একটা চোর চুরটা বড় লোক হলো, এটার জন্য তো আমরা লাগাবো না। সো সেই জায়গা থেকে কমিউনিটি পুলিশিংটা বড়ভাবে তৈরি করতে হবে। এটা নিয়ে যেটা আজকে ইতিমধ্যে আমি কথা বলেছি, আমাদের এখানকার ডিসি আছেন, এডিসি তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, 2 থানার প্রতিনিধি, ওসি এবং আরেকটা থানার ওসি প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। ওনাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসবো কিভাবে বৃহত্তরভাবে কমিউনিটি পুলিশিং আমরা আমাদের এলাকায় শক্তভাবে করতে পারি। এবং এই কমিউনিটি পুলিশিং আমরা চাই যে আমরা মোহাম্মদপুরে আমরা এক্সাম্পল সৃষ্টি করব, তারপর আমাদের দেখা শুধু ঢাকা শহর না, বাংলাদেশের অন্য অন্য থানা এলাকাগুলোতে সেটার ব্যবহার শুরু হবে ইনশাআল্লাহ। বাচ্চাদের নিয়ে আমি আর বড় আলোচনা করলাম না। আমরা শিক্ষা ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছি, যেখানে শিশু কিশোররা স্কুলের বাইরে যেতে আর আগ্রহী হবে না। সো সেটা আপনারা জাস্ট চোখ রাখেন, ইনশাআল্লাহ হবে, সেটা নিয়ে বড় আলোচনা করব না। গাছ কাটে, এটা আসলে একটা প্রবলেম। সিটি কর্পোরেশন আমাদের খাইবার রহমান সাহেব নতুন দায়িত্ব নিয়েছেন। আমি ওনাকে আপনাদের সামনে অনুরোধ জানাচ্ছি যে ওনার দপ্তর থেকে যারা যেই ইউনিট দায়িত্ব নিতে পারে, আমাদের এলাকায় কোথায় কত গাছ আছে এটার একটা ম্যাপিং করা, এটার একটা ম্যাপিং এর মাধ্যমে, বিকজ আমাদের আবার বড় মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা 20-25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে। তো 20-25 কোটি গাছ অন্য জায়গায় লাগাবো, আমাদের এলাকায় লাগাবো না তা তো না, আমরা সব জায়গায় লাগাবো। তো আমাদের এলাকায় কোথায় লাগাবো, কোথায় গাছ আছে, এবং আমি লাগাচ্ছি 5টা, যদি 10টা কেটে নিয়ে যায় তাহলে তো লাভ হবে না। তো যেগুলো আছে সেগুলো থাকবে এবং নতুন গাছ লাগাবো। সো আশা যেগুলো আছে সেগুলো ম্যাপিং ইতিমধ্যে আপনাদের সামনে আমি সিটি কর্পোরেশনকে একটা রিকোয়েস্ট করে দিলাম, আগামীতে তাদের সাথে অফিসিয়ালি বসে কিভাবে এই দায়িত্বটা ওনারা পালন করবে সেটা নিয়ে আমরা কাজ করে নেব। আমার নাম আক্তার হোসেন, আদাবর 30 নম্বর ওয়ার্ড। আমার এলাকাটা হলো 17 বি। এইখানে কোনোদিন পরিচ্ছন্ন কর্মী ঝাড়ু দেয় না। ময়লার জন্য আমাদের জনজীবন একদম অচল হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আমাদের নিজেরই দিতে হয়। এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার এই মিটিং শেষে আপনার কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাবেন, কালকে সকালবেলা আপনার সাথে আমার লোক দিয়ে যোগাযোগ করবে। দেখেন, আপনারা ইমিডিয়েটলি অসুবিধার কথা বললেন। বাংলাদেশ সরকার ব্যবস্থা এখন জনবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাদের জন্য কাজ করছে। তো এই যে আমার আদাবরের ভাই বললেন, এটা রাস্তা পরিষ্কার, যেটা ইমিডিয়েট সম্ভব, ইমিডিয়েট উনি দায়িত্ব নিয়ে নিলেন। কালকে থেকে উনি খেয়াল রাখবেন এটা যেন সঠিকভাবে হয়। আমার নাম পলাশ সরকার, 15/16 আমার এলাকা, 15 মানে মিনার মসজিদের জাস্ট দক্ষিণ পাশে, মিনার মসজিদ, তাজমহল রোড। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দক্ষিণ পাশের বাউন্ডারি এবং পশ্চিম পাশের বাউন্ডারি, এই জায়গাগুলোতে সন্ধ্যার পরে প্রচুর মাদকের আসর বসে, যেখানে মানুষজন হাঁটাহাঁটি করতে গিয়ে অনেকেই বিভিন্ন শিকার হয়েছেন। তাছাড়া আমাদের মিনার মসজিদের পাশে যে মাঠটি রয়েছে, মাঠের পশ্চিম পাশের অংশে লাইট নাই, লাইটের খুবই অভাব। এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করে, কিন্তু প্রচুর বহিরাগতরা এখানটায় মাদক সেবন করে থাকেন এবং হাঁটা যায় না। দ্বিতীয়ত আর তৃতীয়ত হলো আমাদের এখানে নাইট গার্ডের খুবই অভাব। আমাদের এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন কিছু চুরি হচ্ছে, কিন্তু রাতের বেলায় দেখা যায় কোনো নাইট গার্ড আমরা পাই না। হয়তো একজন নাইট গার্ড দিয়ে এত বড় জায়গা সিকিউরিটি দেওয়াটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না হয়তো। ধন্যবাদ আপনাকে আপনার এই মহৎ উদ্যোগের জন্য। ধন্যবাদ। ডিটেলস গুলো এখানে মোহাম্মদপুর থানার মাননীয় ওসি মহোদয় আছেন, আমাদের ডেস্কে আপনি এন্ট্রি করে দেবেন। এখানে একটা জিনিস আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, এখন আপনারা যতগুলো কমপ্লেইন করেন এবং এই কমপ্লেইনগুলো কোথায় কি অবস্থা আছে এটা আপনারা ইন্টারনেটে দেখতে পারবেন। আপনারা যদি ইন্টারনেটে যান bobbyhajjaj.com/Dhaka-13-roadmap, Dhaka-13.roadmap, আপনারা প্রত্যেকটা কমপ্লেইন, কোন কমপ্লেইন কবে আসছে, কোন কমপ্লেইন কাদের আয়ত্তে আছে, কাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখন কি অবস্থায় আছে, কোন কমপ্লেইনগুলো অলরেডি সলভড, এই সব কিছুর তালিকা ওখানে দেখতে পারবেন।
তো আপনাদের কমপ্লেন যদি না থাকে যে আপনারা কমপ্লেন দিয়ে গেছিলেন কিন্তু ওখানে উঠে নাই, তাইলে আমার অফিস আছে 26 হুমায়ুন রোড, 9/26, সরি 26 না, 9/26 হুমায়ুন রোড। ওখানে কমপ্লেন ডেস্ক আছে, আপনারা ওই কমপ্লেন ডেস্কে যে আপনার কমপ্লেন এন্ট্রি দিতে পারেন। এবং আগামী দিনগুলোতে আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমেও ট্র্যাক করছি সরকারি প্রতিষ্ঠানগুলো কোনগুলো। এগেন আমি বিশ্বাস করি আজকে এখানে যত আমার সরকারি প্রতিষ্ঠানের আমার ফেলো কলিগস, আমার ভাইয়েরা আছেন, তারা সবাই নিবেদিত প্রাণ। তারা দিনরাত আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, আমি যেমন সারা দিনরাত আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কাজ করছি, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দিনরাত আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কাজ করছে, আমি বিশ্বাস করি আজকে এখানে স্টেজে যারা যারা বসে আছেন সবাই সারা দিনরাত আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু তবুও আমরা ট্র্যাক করব কতগুলো কমপ্লেন আসলো, কোন অফিস কতগুলো কমপ্লেন হ্যান্ডেল করতে পারলো। এবং এটা যদি তারা সঠিকভাবে হ্যান্ডেল না করে, অনেক কিছু আছে ভাই, থানার আপনারা 500টা কমপ্লেন করবে না তো অনেকগুলো তারা পারবে না, তারা চেষ্টা করবে পারবে না। কিন্তু যদি আমরা দেখি যে চেষ্টা হয় নাই, একাধিকবার চেষ্টা হয় নাই, যেখানে দুটো টহল দিলে ঠিক হয়ে যেত সেই টহল দেয়া হয় নাই, তখন সেই সরকারি কর্মকর্তার উপরেও খুব শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এটা আপনাদের সামনে আমি এখনই বলে দিলাম। যেই সরকারের প্রধানমন্ত্রী সারা দিন রাত কাজ করে জনগণের সেবায়, যেই সরকারের মন্ত্রিসভায় আমরা সারা দিন রাত কাজ করি জনগণের সেবায়, সেই সরকারের কোন জায়গায় কেউ যদি এইভাবে কাজ না করে, কোনো একজন যদি এইভাবে কাজ না করে, তার বিরুদ্ধে একদম সেই রকম শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এইটা আপনাদেরকে আমি পরিষ্কার জানাই দিচ্ছি। আমাদের পিছনে কমপ্লেইন ডেস্ক আছে, আমি আবার বলছি, জনাব আরশ সাহেব পিছে কমপ্লেইন ডেস্ক নিয়ে বসেছেন। এমনি তো 9/26 হুমায়ুন রোড আমার দপ্তরে কমপ্লেইন ডেস্ক আছে, কিন্তু আজকে আরশ সাহেব ওখানে বসে আছেন। আমরা সব আলোচনা এখানে নিতে পারবো না, যেটা যার কথা শুনতে পারি নাই তারা লিখিতভাবে দিয়ে যাবেন এবং তারপর ইন্টারনেটে যায় কালকে পরশুদিন চেক করবেন bobbyhajjaj.com/Dhaka-13-roadmap, এখানে আপনার কমপ্লেন উঠেছে কিনা। এবং আগামী দিনগুলোতে আজকের অনুষ্ঠানের যারা দায়িত্বে আছেন, ইন্তেশার সাহেব, কনক সাহেব যারা দায়িত্বে আছেন, আগামী দিনগুলোতে আমি চাইবো আমাদের যে ট্র্যাকার ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের নামটা পরিষ্কার যেন এটাতে দেয়া থাকে, আর এন্ট্রিতে একটা এক্স ব্যানার দেয়া থাকে যেখানে কিউআর কোড আছে, যেটাতে জাস্ট ক্যামেরা দিয়েই আমাদের সকল এলাকাবাসী ভাই ও বোনেরা ওই কমপ্লেইন ট্র্যাকার ওয়েবসাইটটা তার ফোনে পেয়ে যেতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা প্লিজ আপনারা নোট নিয়ে নেন। তৃণমূলে 695/10 আদাবর বাইতুল আমান। স্যার, ঢাকা উত্তরের ক্যানেলের 10টা কালভার্ট আছে, বিপরীতে মনসুরাবাদ, আদাবর, থেকে এবং শ্যামলী পর্যন্ত একটা কালভার্ট হয় নাই। এখন এইটা আগে দখলে ছিল আওয়ামী লীগ, এখন আবার শোনা যাচ্ছে সব এমপি ওই কালভার্টের ওইখানে বিল্ডিং করতেছে। এইটা স্যার জনগণের 5 মিনিট লাগে না স্যার, মেন রোডে ওই যে কি হাসপাতাল জানি ওইখানে যেতে 5 মিনিট লাগে না, কিন্তু কালভার্ট নাই। ঢাকা উত্তরে এখানে সবগুলা কালভার্ট হয়েছে, আমাদের এদিকে হয় নাই স্যার। এইটাই 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট হইল স্যার, আমাদের আদাবর, টেক এখানে খেলার মাঠ নাই। ইয়ং ছেলেপিলে রোডের মধ্যে খেলায় স্যার, জরুরি ভিত্তিকে একটা খেলার মাঠ টেক, আদাবর, ওই গৈদারটাকের ওই সাইডে একটা স্যার মাঠ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর একটা ছিল স্যার, অনেক পুরনো কথা, আগে ওই আপনার সদরঘাটে যাওয়ার জন্য ওই যে এই গাবতলি থেকে শ্যালো যাইতো স্যার, সেটা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে। ওই শ্যালোটা চললে মিটফুট হাসপাতাল সব যেতে পারে স্যার, একবারে টঙ্গী পর্যন্ত শ্যালোটা চলতো স্যার। এটা জাতীয় সমস্যা স্যার, এটা আওয়ামী লীগ সরকার বন্ধ করছে স্যার। বিভিন্ন মসজিদে দেখা যাচ্ছে যারা আওয়ামী লীগ করে তাদের প্রায়োরিটি বেশি, যারা জামাত করে তাদের প্রায়োরিটি বেশি, যারা বিএনপি করে তাদের প্রায়োরিটি মসজিদে জানিয়ে দলীয়করণ না হয় স্যার, এইটা অনুরোধ স্যার। কালভার্ট, ব্রিজ যেগুলোর কথা বলেছেন সেগুলো ইতিমধ্যে আলোচনায় আছে, আমরা চেষ্টা করছি। এগেন সিটি কর্পোরেশনের সাথেও কথা হচ্ছে, কয়েকটা জায়গা আছে, স্পেশালি দুটো স্পেসিফিক, ওই বসিলার ওদিকে দুটো স্পেসিফিক আছে যেটার জন্য বিশাল বিশাল এলাকা পুরো বিচ্ছিন্ন হয়ে আছে, ওগুলো আমরা প্রায়োরিটি দিচ্ছি, যত শীঘ্রই ওগুলো করা যেতে পারে ওগুলোতে আমরা প্রায়োরিটি দিচ্ছি। খেলার মাঠ আদাবরে এটা আসলে একটা বড় সমস্যা, কিন্তু এগেন আদাবরে খুব আনপ্ল্যান্ড ভাবে আপনারা সবাই বাড়ি করেছেন, যারাই করেছেন, এবং করার সময় বা কেনার সময় কেউ বলেন নাই ভাই মাঠ নাই। এবং এগেন আমি কিন্তু, এবং এটা শুধু আমাদের এলাকা না, এটা সিটি কর্পোরেশন বড়ভাবে উদ্যোগ নিতে বাধ্য, কারণ এগেন যেটা বলছি
যে মাননীয় প্রধানমন্ত্রী এটা ইতিমধ্যে প্রমিস করে দিয়েছেন। তো সেই কাজগুলো হবে। তো এটা শুধু আমাদের এলাকা নিয়ে চিন্তা করেন না, মাঠেরটা শুধু আমাদের এলাকা ভিত্তিক চিন্তা করেন না, এটা পুরো ঢাকা শহর ভিত্তিক হবে। সেটা নিয়ে দুশ্চিন্তা করেন না, আমরা আলাদা করে নজর রাখবো। এবং আমাদের ওই আদাবরে এক্সট্রা যদি মাঠের মতো জায়গা থাকে সেগুলো আপনারা আমাদেরকে আখ্যায়িত করে দেন, তখন আমার অফিসেই আপনারা একটা আবেদন দিয়ে দিন যে এই জায়গাটা মাঠ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো। আর মসজিদের দলীয়করণ, আসলে যে সত্যি কথা ভাই, আমরা কোথাও দলীয়করণ দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের জন্য যারা কাজ করে, এলাকার মুরব্বীরা, তারা যেন সঠিক জায়গায় দায়িত্বগুলোতে থাকে এবং এমন লোকজন থাকে যারা বিগত দিনগুলোতে স্বৈরাচারের হয়ে বা স্বৈরাচারের জন্য কাজ করে না। কারণ স্বৈরাচারীর হয়ে বা স্বৈরাচারীর জন্য যে কাজ করেছে সে আসলে সম্মানী মুরব্বীর জায়গায় আর থাকতে পারে না, কারণ সে স্বৈরাচারীর কাছে মাথা ব্যথা করেছে। কিন্তু আমরা দলীয়করণ চাই না, কোনো দলেরই দলীয়করণ চাই না। জাস্ট ওইটুকু চাই যে এলাকার মুরব্বী সম্মানী এবং স্বৈরাচারের কাছে মাথা নত বা স্বৈরাচারের সাথে হাত মিলায় না, এইটুকু। আমি একটা কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনারা সবাই বাকিটা আপনাদের কমপ্লেইন অপিনিয়ন লিখে দিতে পারেন। আপনারা ভোট দিয়ে আমাকে নিয়ে এসছেন, আমি সারাক্ষণ আপনাদের পাশে আপনাদের সাথেই আছি। তো এই পাশের সাথের মধ্যে যদি চা খাওয়াইতে চান সেটাও খাবো। শেষ শুধু একটা কথা বলতে চাই, আমাদের এলাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থায় আমাদের সকলকে কিছু অবদান রাখতে হবে, সকলকে। আমি ইতিমধ্যে দেখেছি অনেকে সরকারি দলের নাম নিয়ে অনেক ধরনের অরাজকতা তৈরি করতে চেষ্টা করছেন। আপনাদেরকে আমি সাবধান করছি ভাই, আপনারা মনে করেন না যে ববি আজ্জা সাহেব আসছে, উনি ভদ্রলোক, কথা ভদ্রভাবে বলে, তাহলে আর কিছুই হবে না, সবকিছু আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কথা আমি ভদ্রভাবে বলতে পারি, পুলিশ র্যাব তাদের কাজ তাদের মতো করেই করবে। কথা আমি ভদ্রভাবে বলতে পারি, কিন্তু সরকারি ক্ষমতায় কোনো ব্যত্যয় ঘটে না, কোনো দুর্বলতা আসে না। কথা আমি ভদ্রভাবে বলতে পারি, কিন্তু সরকারি দলে আপনি থাকবেন কি থাকবেন না, বসবেন কি বসবেন না, সেইটাও আমি নির্ণয় করব। কোনো কিছু যেই সরকার এত বছরের পর জনগণের প্রত্যাশা পূরণ করতে এসেছে, যেই সরকারের নেতৃত্বে এমন একজন ব্যক্তি এসেছে যার জন্য বাংলাদেশের জনগণ এত বছর ধরে অপেক্ষায় ছিল, যেই সরকারের নেতৃত্বে এমন একজন ব্যক্তি আছেন যে ক্লান্তিহীনভাবে সারা দিন রাত শুধু আপনাদের জন্য আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, সেই সরকারের নাম নিয়ে কেউ অন্যায় করবে আর সেটা আমরা চুপচাপ বসে দেখব বা হতে দেব, এটা হবে না। আজকে আমার এক সহকর্মী ভাই মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে আছেন। এটার জন্য যারা দায়ী, যারা করেছেন এবং যারা অনেক ধরনের পরিচয় অপব্যবহার করে উস্কে দিয়েছেন, তাদের কাউকে সামনের দিনগুলোতে ক্ষমা করা হবে না, এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি। তো যারা চিন্তা করেন যে পিছে থেকে আপনারা কিছু করে কাউকে আহত করবেন, আমাদের এলাকার ভিতরে অরাজকতা সৃষ্টি করবেন, তাদেরকে শেষ সাবধানতার মেসেজ আমি দিয়ে দিচ্ছি। আগামী দিনগুলোতে এই কাজগুলো করবেন না ভাই, নাহলে আপনার অস্তিত্ব থাকবে না। সবার আগে দেশ, জনগণ, তারপর সরকারের স্থিতিশীলতা। এমন কিছু যদি করেন সরকারের স্থিতিশীলতায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আপনাকে ক্ষমা করা হবে না। কোনো জায়গায় যায় যদি স্লোগান দেওয়া শুরু করেন সরকারের এমপি মন্ত্রীর বিরুদ্ধে, সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, আপনাকে ক্ষমা করা হবে না। আপনার কি পরিচয় এটা তখন কেউ তাকাবে না। আমি শেষবারের মতো সকলকে সাবধান করে দিচ্ছি, আগামী দিনগুলোতে এগুলো শক্তভাবে মনে রাখবেন। কেউ এলাকা, জনগণ, সরকারের ক্ষতি মেনে নেবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।